এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। দরজা ধাক্কানোর শব্দটা কানে লাগছে। সকালের অ্যালার্মটা বাজতে বাজতে বন্ধ হয়ে গিয়েছে। এই মাত্র আব্বুর 2 দিন আগে কিনে দেওয়া ফোনটা বেজে উঠল। এত যত্ন করা ফোনের আওয়াজটা এখন বড্ড বিরক্ত লাগছে। দরজা ধাক্কানোর আওয়াজ বেড়েই চলেছে। ম্যাডাম রোকসাত রোশা ওঠেন, কলেজের সময় হয়েছে। ইর্তিজা বসে আছে ড্রয়িং রুমে। ঘুম থেকে লাফিয়ে উঠল রুকসার। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:25 বাজে। কাল রাতে কাইফার সাথে কথা বলতে গিয়ে দেরি হয়েছে। দরজা খুলে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ইউনিফর্ম পরে 10 মিনিটের মধ্যে বেরিয়ে এলো। রুকাইয়া বকাবকি করেছে। বেডরুম থেকে বের হয়ে দেখে ইর্তিজা শরবতের গ্লাসটা হাতে নিয়ে টিভি দেখছে। রুকসার ইর্তিজার শার্টের কলার ধরে বলে, ওঠ, এতক্ষণ গিলছিস, আর খাওয়া লাগবে না। রুকসার দেখে ইর্তিজা উঠে দাঁড়িয়ে হাত ছাড়া দিয়ে বলে, বেয়াদব, এতক্ষণ আমাকে বসিয়ে রেখেছিস। আমি হতে তোকে সহ্য করি, স্কুল থেকে জ্বালিয়ে মারছিস। নির্ঘাত আপু আর আন্টি বলেছে না হয় আমি এই কলেজে তোর সাথে জীবনে ভর্তি হতাম না। আমার কপাল, আব্বু আমাকে দূরে ভর্তি হতে দিল না। বন্ধ কর তোর মরা কাহিনী, চল। রুকসারকে দেখে ইর্তিজা উঠে দাঁড়িয়ে হাত ছাড়া দিয়ে বলে। বেরিয়ে যেতেই পেছন দিক থেকে রুকাইয়া সাজেদা হক ডাকছে নাস্তা করে যেতে, কিন্তু কে শুনি কার কথা। ততক্ষণে দরজার বাইরে ইর্তিজা বাইকে উঠে বসেছে। তোর অত্যাচারে আমার জীবন তেজপাতা, একটা মানুষ এরম। পিঠের মধ্যে তুম করে আরেকটা কিল পড়েছে। শালা বাইকে স্টার্ট দে, এখন দেরি হচ্ছে না? ইর্তিজা দাঁত কিরমির করে বাইক স্টার্ট দিল। আজকে মোশাররফ স্যার ক্লাসে ঢুকতে দিলেই হয়। বায়োলজি ক্লাস মোশাররফ স্যার নেয়। কেন যেন ইর্তিজাকে মোশাররফ স্যার ভালো চোখেই দেখেন না। তার মধ্যে এই বয়সে যেসব ছেলেদের বাইক থাকে তারা বখাটে। এর মধ্যে ওর হাতে প্রতিদিনের মতো একটা সিলভার কালারের ব্রেসলেট থাকে। 15 মিনিটের মধ্যে কলেজে পৌঁছেও গেল ইর্তিজা। ক্লাসে ঢুকেছে 8:10-এ। বাইক পার করতে করতে সময় লেগেছে। রুকসার তার আগেই ঢুকে গিয়েছে। 5 মিনিট লেট। স্যার মেনে নিয়েছে। ইর্তিজাকে দরজায় দেখে স্যার তেতে উঠল। আসছে বাংলা নায়ক তার বটবুটি ছুটিয়ে। তা নায়ক সাহেব আজকে কি কার্য সম্পাদন করলেন? কোনো নায়িকাকে ড্রপ করে দিয়ে আসছেন নাকি? ইর্তিজা সামনে তাকিয়ে দেখে রুকসার নিজের মতো করে বেঞ্চে সামিরার সাথে তাকে নিয়ে মজা করছে। মনে মনে ভাবছে এই বেঈমানকে নিয়ে তার আর কলেজে আসবে না। কিভাবে দাঁত কেলিয়ে হাসছে। মোশাররফ স্যার আবার দ্বিতীয় ধমক দিয়ে বলেন, ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকতে। পুরো ক্লাস সবার সামনে কান ধরে দাঁড়ানোটা অবশ্য লজ্জাজনক অনেক। বাধ্য হয়ে কান ধরে দাঁড়িয়ে আছে। পুরো 45 মিনিট দাঁড়িয়ে ছিল। পরের ক্লাসের স্যার আশায় বসতে পেরেছে। সাইফ রাবির পাশে বসে গালমন্দ করছে মেয়েগুলোকে। ক্লাস শেষে ব্রেক টাইমে ক্যান্টিনে বসেছে সবাই। পেছনে চুল ধরে টানায় রুকসার আর্তনাদ করে উঠল। টান পড়া বিনুনিটা ধরে বকতে থাকলো, কোন ফাজিল রে আমার সাদের চুল ধরেছিস? সাহস থাকলে চেহারা দেখা। মহারানীর ঢং দেখে আর বাঁচি না। টেবিলের সামনে চেয়ার 3টা টেনে সাইফ, রাব্বি এবং ইর্তিজা বসলো। রুকসার আঙুল তুলে শাসি বলল, ফার্দার যদি আমার সাদের চুল ধরতে দেখেছি ইর্তিজার বাচ্চা,
তোকে আমি ছাড়বো না। তোর মতো বেঈমান বন্ধু যেন কারো দুর্ভাগ্যেও না জুটে। তোর জন্য আজকে আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম। কি পাপ করেছি জীবনে যে তোর মতো শাকচুন্নি আমার বন্ধু হয়েছে। ইর্তিজার বাচ্চা, আমি তোকে আগেও বলছি, এখনো বলছি, আমাকে একদম শাকচুন্নি ডাকবি না। কথা শেষ না করে তেড়ে গিয়ে ইর্তিজা চুল টেনে ধরে মাথা ঝাঁকি দেওয়া শুরু করলো রুকসার। বাকি বন্ধুরা মিলে অনেক কষ্টে দুজনকে আলাদা করেছে। দুজন দুপাশে হাঁপাচ্ছে। ইর্তিজা 2 আঙুল দিয়ে শাসিয়ে বলল, খবরদার আমার আশপাশে থাকবি না আজকে তুই। তোকে সামনে দেখলেই মাথা ন্যাড়া করে দিব। আর তোকে সামনে পেলে তোর ঠ্যাং ভেঙে দেব ফাজিল। সামিরাকে নিয়ে হন্তদন্ত করে বেরিয়ে গেল রুকসার। ইর্তিজা জোরে জোরে শ্বাস ফেলে বন্ধুদের বলছে, এই বেয়াদবটা কি ঠিক হবে না রে? আমি কাল থেকে আর ওদের বাসায় যাব না ওর বডিগার্ডের দায়িত্ব নিতে। রাব্বি আর সাইফ কথায় তাল দিচ্ছে, কারণ দুজনই জানে এরা যত ঝগড়া করুক পরক্ষণে গিয়ে আবার দুইটাই টুনটুন করে কথা বলবে। রাব্বির মধ্যেই বলল, তুই ওর লগে লাগতে গেলি কেন? দোস্ত তোর জানিস না ও একটু সেন্সিটিভ। গাছতলায় বসে প্যাচ প্যাচ করে কাচ্ছে রুকসার। সামিরা তখন থেকে এই প্যান প্যান সহ্য করছে। বিরক্ত হয়ে বলল, মানুষ তো মরা বাড়ি গেলেও এভাবে কাঁদে না, তুই এমন করছিস কেন? ওই কোন সাহসে বলল আমাকে ন্যাড়া করে দিবে? তুই কি ওরে ছাড়ছস? তুইও তো বলছস ওর ঠ্যাং ভাঙবি। দুজনেরটাই কাটা। ক্লাসে চল, হাসিনা ম্যাডাম চলে আসবে। দুজনেই ক্লাসের উদ্দেশ্যেই রওনা হয়। সাজেদার হাতের পাকোড়ার স্বাদ অতুলনীয়। যেদিন বাসায় পাকোড়া ভাজা হয় সেদিন রুকসারের সবগুলো বন্ধু বাসায় হানা দেয়। আজও এসেছে। একই পাড়ায় হওয়াতে যখন তখন হানা দেয়। কলেজ থেকে ফেরার পর রুকসার না খেয়ে শুয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে পাকোড়া খেতে বসে গিয়েছে। ইর্তিজা রুকসারের সাথে কথা বলছে না, নিজের মতো খাচ্ছে। রাব্বিকে ধমক দিয়ে রুকসারকে শুনিয়ে শুনিয়ে বলছে, খালি পেটে এসব ভাজা পোড়া খেলে গ্যাস হয়। শাকচুন্নিরাই খালি পেটে যা তা খায়। পাকোড়া খাওয়ার সময় বিরক্ত করলে এখন রুকসার বিরক্ত হলো না, নিজের মতো খেয়ে যাচ্ছে। খাওয়া শেষ করে মাত্র পানি খেলো। এরই মধ্যে পেট ধরে দুম করে বসে পড়লো। দাঁড়ানোর থেকে আর্তনাদ করে উঠলো ব্যথা। ইর্তিজা দৌড়ে গিয়ে ধরলো। রান্নাঘর থেকে বেরিয়ে আসলো রুকাইয়া এবং সাজেদা। ব্যথা কুকিয়ে উঠলো রুকসার। ইর্তিজা ওর মাথাটা কোলে নিয়ে রুকাইয়াকে বলল, বেয়াদবটাকে এতবার বলেছি খালি পেটে খাবি না, এসব গ্যাস হবে। অ্যাসিডিটি সমস্যা তো ওর অনেক বেশি। শুনলো না আমার কথা। আপু মেডিসিন দাও, অ্যান্টাসিড থাকলে দাও। রুকাইয়া তাড়াতাড়ি করে একটা অ্যান্টাসিড সিরাপ এনে খাইয়ে দিল 2 চামচ। চোখ দিয়ে পানি বের হচ্ছে অনবরত। সাজেদা রুকসারের বাবাকে ফোন দিয়ে ডাক্তার নিয়ে আসতে বলেছে। রুকসারকে ধরে কোনো মতে বিছানায় শোয়ালো। 10 মিনিটের মধ্যে করিম সাহেব ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তার কিছু মেডিসিন দিল। কাল হসপিটালে গিয়ে টেস্ট করাতে দিল। রিপোর্ট দেখে বাকি ওষুধ দিবে। চুপচাপ পেটে শুয়ে আছে রুকসার। বন্ধুরা চারপাশ ঘিরে বসে আছে। ব্যথা কিছুটা কমেছে। এমন সময় রুম কাঁপিয়ে ফোন বেজে উঠল রুকসারের। ইর্তিজা বেড সাইড টেবিলের পাশে বসা ছিল। আর চোখে কে ফোন করেছে দেখে মেজাজটা তিরিকি হয়ে উঠেছে। দাঁত কিরমিরিয়ে বলল, ফোনটা ধর, নতুবা সাউন্ড অফ কর। ইর্তিজা বিরক্তি নিয়ে রুম ছেড়ে চলে গেল। বাকিরা ওর চলে যাওয়ার দিকে দৃষ্টি দিয়ে পৌঁছার চেষ্টা করলো। রাব্বি জিজ্ঞেস করলো, কে ফোন দিয়েছে রুষা? রুষা ফোন হাতে নিতেই ফোন বন্ধ হয়ে গেল। কল লিস্ট চেক করে বলল, অন্তর। বাসায় এসে রিমোট দিয়ে অনবরত চ্যানেল ঘোরাচ্ছে। কোনো চ্যানেলই পছন্দ হচ্ছে না। ইশরা বিরক্ত হয়ে ভাইকে বলল, কি শুরু করলা বলো তো ভাই? তখন থেকেই চ্যানেল ঘুরিয়ে যাচ্ছ, রিমোটটা দাও। দিদি নাম্বার 1 চলছে, দেখবো। ইর্তিজা চোখ দুটো বড় বড় করে তাকালো ইশরার দিকে। দুজনই জমজ হলেও ইর্তিজা ইশরা থেকে মিনিট 5 বড়। ভয় পায় ভাইকে। মেয়েটা একটু বেশি সাদাসিধা, দুর্বল। বড় বড় গ্লাসের চশমা চোখে পড়ে। ছোটবেলা থেকেই মেয়েদের স্কুলে পড়ে আসায় কলেজটাও মেয়েদেরই বেছে নিয়েছে। অন্যদিকে ইর্তিজা চাওয়া সত্ত্বেও জসিম আহমেদ ছেলেকে নিজের কাছ থেকে দূরে ভর্তি করায়নি। চোখের কাছে থাকাই ভালো। এই বয়সী ছেলে মেয়েরা আড়ালে গেলেই চিন্তা পারে। ইর্তিজা ইশরার দিকে তাকিয়ে বলে, ইশরা চর খেতে না চাইলে উঠ, যা আমাকে 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে দে, ঠান্ডা পানি দিয়ে। বুঝতে পেরেছে
ভাইয়ের মন মেজাজ ভালো না, তাই বাধ্য মেয়ের মতন উঠে গিয়ে লেবুর শরবত বানানোর উদ্দেশ্যে। সবাই ভিডিও কলে অন্তরের সাথে কথা বলছে। ক্লাস 9-এ থাকাকালীন সময়ে অন্তর জেলা শহর ছাড়ে, এখন সে দেশের বাইরে থাকে। রুষা প্রশ্ন করে, কিরে কি মনে করে এই সময়? ফারিয়া আপু বললো তুই নাকি অসুস্থ। আপু এই কতক্ষণে নিউজটা ফারিয়া আপুকেও দিয়েছে। কেন আমি জানাই তোর কি হাতে ঘা লাগছে? তোর আশেপাশে এত শব্দ কেন? রাব্বিরা আছে সবাই তাই। রাব্বি মজা করে ফোনটা ওর দিকে ঘুরিয়ে বলল, তুই তো আগে থেকে সুন্দর হয়ে গেছিস, কি ব্যাপার সাদা ম্যাডামের প্রেমে পড়লি নাকি? এখানে এসে সাদা ম্যাডাম দেখতে দেখতে বিরক্ত আমি। মনে হয় বাংলাদেশের শ্যামাঙ্গিনী বলে পৃথিবীর সেরা সুন্দরী। আর যাই হোক, সাদা অন্তত আমার পছন্দের লিস্টে নেই। ভাগ্যিস অন্তর তুই এখন সামনে নেই। সাইফ কথাটা বলে হেসে উঠল। পাশ থেকে সামিরা প্রশ্ন করলো, কেন? ও সামনে থাকলে কি করতি? যেভাবে প্ল্যাট করতেছে কয়েকটা শিওর কিল ফিটে দিতাম। সবাই মজার ছলে হেসে উঠল। প্রায় 1 ঘন্টা কথা বললো, কিন্তু এই কথার মাঝে একটা বারও জিজ্ঞেস করলো না ইর্তিজা কোথায়। রুকসার জিনিসটা খেয়াল করেও চুপ আছে। অন্তর ফোন কেটে দিলে রাব্বিকে প্রশ্ন করে, রুকসার ওরা কি কখনো কথা বলবে না? রাব্বি হতাশ কণ্ঠে বলে, বলবে হয়তো, কিন্তু কখন জানি না। অন্তর আর ইর্তিজার দোষীপনা সম্পর্কে কম বেশি ঘরের পরিবারের পাড়া মহল্লার সবাই জানে। অন্তর চলে যাবার আগে আকস্মা একদিন কি নিয়ে যেন বনিবনা হলো না দুজনের। সেদিনই খেপে গিয়ে একজন অপরজনকে কিল ঘুষি দিয়ে আঘাত করেছিল। কি নিয়ে বিচ্ছেদ তা নিয়ে কেউই মুখ খুলেনি, কারণটা আজও সবার অজানা। বন্ধুদের সাথে প্রায় কথা হয়। আজ রুষা অসুস্থ হয়েছে শুনেই ফোন দিয়েছে। অন্তর জানতো আজ ইর্তিজা এখানে আছে। বন্ধুর সাথে কথা বলার চেষ্টা গত 1 বছর ধরেই করে যাচ্ছে, কিন্তু লজ্জায় ইতস্ততায় বলতে পারছে না আজ অবধি। হয়তো ওর ফোন আসায় ইর্তিজা প্রস্থান করেছে। এর আগেও বেশ কয়েকবার এমনটা ঘটেছে। ফ্রেমটা হাতে নিয়ে বসে আছে গেটের সামনে, লাইটের দিকে তাকিয়ে। দোতলার বারান্দায় তার অত্যন্ত পছন্দের স্থান, ডিম করে জ্বালানো স্টার লাইটের আলোয় হাতের ফ্রেমে থাকা মুখগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। মুখে আওড়ানো কয়েকটা শব্দ কি করে এত বছরের বন্ধুত্ব ভেঙে দেয় জানা নেই ইর্তিজার। তবুও ভুল তো করেছি অন্তর নামের অতি প্রিয় প্রাক্তন বন্ধুটি। সেই ভুলের হয়তো ক্ষমা নেই। ক্ষমা করতে হলে একটা বড় মন দরকার, যা তার এখনো হয়নি। কাঁধে মানবের হাতের স্পর্শ পেয়ে পাশ ঘুরতে লক্ষ্য করলো ছিপছিপে করে মাঝারি সাইজের মাঝবয়সী ভদ্রলোক মুচকি হাসি দিয়ে চেয়ার টেনে পাশে বসেছে। তুই কি ইসরাকে বকা দিয়েছিস? না, বাড়াবাড়ি করছিল তাই ধমক দিয়েছি। নালিশ দিয়েছে নাকি? কিনো হাসলেন সাইম। ভাগ্নের দিকে চেয়ে ছেলেটা হঠাৎ করে চঞ্চল হয়ে ওঠে, আবার হঠাৎ করে গম্ভীর হয়ে যায়। শুধুমাত্র তার সাথে একটু খোলামেলা কথা বলে। যমজ ভাগ্নে ভাগ্নি দুটোকেই তার বড্ড আদুরে লাগে। তাই যখনই ঢাকা আসে ছোট্ট আপার বাসায় ছুটে আসে এই দুইটার সাথে সময় কাটাতে। ভাগ্নের এখন মুড নেই, গলার আওয়াজেই বুঝতে পারছে। হাতের বস্তুটার দিকে তাকিয়ে বুঝতে পারলো তার চঞ্চল ভাগ্নেটার গম্ভীর রূপ ধারণের কারণ। ফ্রেমটা রেখে ইসরাকে দেখে আয়। চুপচাপ কাঁদছিল। কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম কারণ। শরীর ভালো না বলে এড়িয়ে গেল। কথা শেষ করে তস্র পায়ে এগিয়ে গেল বারান্দা থেকে বেরিয়ে রুমের দরজা পেরিয়ে চলে গেল সাইম। আকাশের ঝুলন্ত আকৃতির জ্যোৎস্না ছড়া চাঁদের দিকে তাকে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো ইর্তিজা। তোর দিকে তাকাতে আমার একটুও ক্লান্তি নেই চাঁদ, কিন্তু মাঝে মাঝে তোর যখন তখন ঝলমলে হাসিটা আমাকে বড্ড রাগিয়ে দেয়। আমার দুঃখে এভাবে হাসিস কেন? রুম থেকে বের হয়ে দরজায় কড়া নাড়তে দৌড়ে এসে দরজা খুলে দিল ইশরা। সাধারণত ইর্তিজা এই রুমে আসে না, আজ হঠাৎ আসায় ইশরা কিছুটা চমকে গিয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে। আসবো? কিছুটা ঘাবড়ে গেল ইশরা। ইর্তিজার আচরণ, তার ভাই সাধারণত এই রুমে আসে না। আসলেও তার ভাইয়ের এই গুণটা তার অনেক ভালো লাগে। প্রতিবার দরজায় কড়া নেড়ে অনুমতি নিবে।
গুণটা বাবার কাছ থেকেই পাওয়া। বাবা এখনো নিজেদের কামরায় ঢোকার আগে নক করে মায়ের অনুমতি নেয়। দাঁড় করিয়ে রাখবি? ভাইয়ের পুনরায় ডাকে সম্মিত ফিরে এলো। দরজা থেকে সরে গিয়ে ভাইকে ঢোকার জায়গা করে দিল। ইর্তিজা রুমে ঢোকার পড়ার টেবিলে সামনে চেয়ার টেনে বসে রুমের চারপাশটা ভালোভাবে দেখে ইচ্ছু হাসলো। রুমটা আবার বুঝি রেনোভেট করেছিস? ওপর নিচ মাথা ছাকালো ইশরা। কিছু সুন্দর হয়েছে, অনেকদিন আসি না তো তাই জানি না। একটা ভেবে পুনরায় বলল, রাগ করেছিস আমার উপর? দুপাশে মাথা নাড়লো ইশরা। এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে ইর্তিজা। ভাবছে বোনটা এত বাধ্য কেন? পুরাই তার চরিত্রের বিপরীত। ছোটখাটো গুলুমুলু পিচ্ছি একটা মেয়ে, অথচ তাকে দেখলে যে কেউ বলবে মিনিমাম বছর 3 বড় ভাই। কেমন অনুগত মেয়ে। কাছে এসে বস এখানে, এত বাধ্য হোস না কারো। আমি ওই সময় তোকে বকা দিইনি, একটু মেজাজ খারাপ ছিল তাই রেগে কথা বলেছি। আর আমার সাথে কথা বলছিস না কেন? বলছি তো, আমি কিছু মনে করিনি তোমার কথায় ভাই। সমবয়সী হওয়া সত্ত্বেও মেয়েটা নাম ধরে ডাকে না। বড্ড ভয় হয় বোকাশোকা বোনটার জন্য। হঠাৎ ইশরা উঠে টেবিলের ড্রয়ার থেকে একটা বক্স বের করলো। ইর্তিজাকে হাত ধরে দাঁড় করায় টেনে বিছানায় বসালো। বোনের বিছানায় বসতে কেমন দোনমনো করছিল। তার মতে বিছানা মানুষদের একান্ত ব্যক্তিগত জায়গা। তখনই ইশরা বক্স থেকে খুলে একটা ঘড়ি বের করে ইর্তিজার হাতে পরিয়ে দিল। বড় বড় চোখ করে ঘড়ির দিকে একবার তাকাচ্ছে তো আবার বোনের দিকে তাকাচ্ছে। হতভম্ব হয়ে বলল, কিরে তুই এত টাকা কই পেলি? পকেট মানির টাকা তো আব্বু দেওয়ার পর তেমন একটা বাঁচে বলে মনে হয় না। তোর ম্যাজেনটাকে খাওয়াতে আর গাছ কিনতেই তো শেষ হয়ে যায়। নাম শুনেই ম্যাজেন্টা নামের বিড়ালটা ইর্তিজার পায়ের কাছে এসে গা ঘেঁষে যাচ্ছে একটু আদরের জন্য। সাধারণত ইর্তিজার পাশ ঘেঁষে কম, দেখলেই বকা দেয় ইর্তিজা। কি মনে করে যেন আজ ইর্তিজা কোলে নিয়ে আদর করে দিল। বোনের দিকে কৌতূহল নিয়ে চাইতেই ইশরা বলল, নিস্তলার আয়শা আন্টির মেয়েটা ক্লাস 8-এ পড়ে। ওকে ইংলিশ, সায়েন্স আর ম্যাথ পড়াতে বলেছিল। আমাকে এসে অনুরোধ করেছে আমি যেন একটু দেখিয়ে দিই। গত 3 মাস আমি ওকে পড়াই, মাসে 8,000 দেয়। আমি টাকা নিতে চাইনি, আন্টি জোর করে দেয়। জমানো টাকা দিয়ে তোমার জন্য, আব্বু, আম্মু, ছোট মামার জন্য অল্প গিফট কিনেছি। তুমি তো আরো দামি ঘড়ি পরো, আমারটাও মাঝে মাঝে পরো। অত দামি তো কিনতে পারিনি আমি। কত এটা? মাথা নিচু করে ইশরা উত্তর দিল, 7,600। ইর্তিজা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো সিলভার চেইনের কালো ডায়ালের ঘড়ি। উঠে দাঁড়িয়ে বোনের দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছে। বোনকে 2 হাতে আগলে ধরে জড়িয়ে ধরে। এমন সময় তার খেয়াল হলো চোখের পানিতে নিজের গাল ভিজে গিয়েছে। মেয়েটা এমন কেন? টাকা জমিয়ে ভাইয়ের জন্য এত দামি গিফট ঘড়ি একটা নিতে হবে? কত দোনমনো করেছে ইর্তিজার। মনে হলো ওর জন্য আল্লাহর প্রদত্ত সর্বোত্তম উপহার এই বোন। বোনের আড়ালে চোখ মুছে জিজ্ঞেস করলো, আর কার জন্য কি কিনিলি? ইশরা হাত নেড়ে বাচ্চাদের মতো বলতে শুরু করলো। ভাই তার কথায় মনোযোগ দিয়ে দিয়েছে। আব্বুর জন্য একটা পাঞ্জাবি নিয়েছি আড়ং থেকে, ছোট মামার অ্যাক্সেপ্ট সাইকোলজি বই আর একটা পারফিউম নিয়েছি। আম্মুর জন্য একটা জামদানি নিয়েছি আর একটা কাজ করেছি। জরি আন্টির জন্য একটা জামদানি নিয়েছি। বাপরে, সব টাকাই তো শেষ। তোর জন্য কি নিলি? ওই যে একটা রজনীগন্ধা চারা। আঙুল দিয়ে বারান্দায় ইশারা দিয়ে দেখিয়ে দিল। হঠাৎই বলল, আরেকজনের জন্য নিয়েছি। কার জন্য? বকা দিবে না, প্রমিস? রুশাদির জন্য তাঁতের শাড়ি। ও অনেক পছন্দ করে। আমি ওকে প্রায় এগুলো পরে ফেসবুকে ছবি দিতে দেখেছি। ও আচ্ছা, দিয়ে দিস। রুশাদি ফোন দিয়েছিল, কথা বলে নিও। তোমাকে নাকি ফোনে পাচ্ছে না। মাথা নেড়ে বোনের সাথে আর কিছুক্ষণ গল্প করে বেরিয়ে গেল রুম থেকে। নিজের রুমে ঢুকতেই টেবিলের উপর বাজতে থাকা ফোনটা রিসিভ করতে মেইলি কণ্ঠ শোনা গেল, কাজটা তুই ঠিক করিসনি ইর্তিজা। সন্ধ্যায় তো দেখলাম শোয়া থেকে উঠতে কষ্ট হচ্ছে। বন্ধু এমন কি মেডিসিন দিল, কিছু ঘন্টার মধ্যে আমাকে হুমকি দেয়া শুরু। রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না রুষা। এই ছেলেটা অসম্ভব রকম বিয়াদব, নিজের মতো করে সব ভেবে নিয়েছে। এদের দুজনের ঝামেলার মাঝখানে বাকিরা চাপে পড়েছে, বুঝতে পারছে না কথা বাড়াবে কিনা। তাও একটু থেমে শ্বাস নিয়ে বলল, দোস্ত শোন, তুই আর অন্তর
কি নিয়ে কি কারণে কথা বলিস না সম্পূর্ণ তোদের ব্যাপার, কিন্তু আমাদের সাথে জেদ দেখিয়ে কি লাভ? আমাকে ফোন করার কারণ? তোর সাথে কি গল্প করতে ফোন দিয়েছি বলে তোর মনে হয় নেহাত ক্লাসে মনোযোগ দিয়ে সব লেকচার তুলিস, তাই তোকে একটু গুরুত্ব দেই। সাকলাইন স্যারের কেমিস্ট্রির খাতাটা দিস। আমার এক্সামের প্রিপারেশন একদম ভালো না, ফেল করব এবার। আম্মু বাসা থেকে বের করে দিবে বলেছে। পেয়ে যাবি, রাখছি। কথা শেষ না হতেই ফোনটা কেটে দিল ইর্তিজা। এই মেয়েটা বড্ড স্বার্থপর, নিজের প্রয়োজনে সব সময় কাজে লাগায়। সকালে ফাঁসিয়ে দিল, এখন আবার নিজের প্রয়োজনে কল দিল। মাঝে ইর্তিজার খুব রাগ হয় এই বন্ধুদের প্রতি, এরা প্রত্যেকে স্বার্থ নিয়ে চলে। চানাচুর মাখিয়ে এনেছে রুকাইয়া। বৃহস্পতিবার রাতটা মুভি টাইম। আগে যখন ওরা একসাথে ছিল, চাচাতো ফুপাতো ভাই বোন সবাই মিলে ছাদে বারবিকিউ পার্টি করত। এরপর হঠাৎ সবাই আলাদা হয়ে গেল, যে যার ব্যস্ততা নিয়ে। বছর ঘুরে ছুটির সময় কাজিনরা সবাই আবার মিলিত হয়, বেড়াতে আসে ওদের বাসায়। চাচাতো বোন জেসি, সুমাইয়া এবং ফুপাতো ভাই সাম্য এসেছে, বেশ কয়েকদিন থাকবে। সেই সুযোগে বন্ধুদেরও দাওয়াতে দিয়েছে রুকসানা ও রুকাইয়া। সামিরা, সাব্বির এবং রুকাইয়ার বান্ধবী ফারিয়াও এসেছে। সবাই রুকসানের রুমে বসে জম্পেশ আড্ডা দিচ্ছে। রাতে হরর মুভি দেখবে বলে ডিসাইড করেছে। রুকসার দুহাতে মানা করেছে, সবাই সাহস দিল। কিছুটা মনক্ষুণ্ণ হয়ে মত দিল দেখার জন্য। ফারিয়া রুকসারকে প্রশ্ন করল, ইর্তি কই রে? নাকি আমি আসাতে আসেনি? তুমি আমারও বড় আপা, তুমি আসাতে হাসবো না এটা কেমন কথা ফারিয়া আপা? কথা বলতে বলতে ইতিমধ্যেই রুমে প্রবেশ করেছে ইর্তিজা। আসবে না পণ করার পরও রুকাইয়া সাজেদা আন্টির ফোন পেয়ে চলে এসেছে। টেবিলের পাশে চেয়ার টেনে বসেছে। সুমাইয়া খাটের এক পাশে জায়গা করে দিয়ে বলল, এখানে বসুন। এত দূরে বসেছেন যে? সুমাইয়ার কথা শুনে সামিরা, ফারিয়া এবং রুকাইয়া হো হো করে হেসে উঠল। রুকাইয়া বলল, সুমাইয়া আপু, ইর্তিজা রুষার বন্ধু, তোমার চেয়ে কম হলেও 4 বছরের ছোট। ইর্তিজা ভাবাচাকা খেয়ে গিয়েছে সুমাইয়ার আচরণে। সুমাইয়া নিজেও লজ্জা পেয়েছে, লজ্জা ঢাকতে বলল, আসলে ওনাকে দেখে আমি বুঝতেই পারিনি আমাদের ছোট। রুষা কেমন চুপচাপ হয়ে আছে। গত এক সপ্তাহ একবারও কথা বলেনি। দুজনে একে অপরকে এড়িয়ে চলেছে। নোট দিতে চেয়েছিল ইর্তিজা, তাও নেয়নি রুষা। সাব্বিরকে দিয়ে পাঠিয়েছে। গতকাল থেকে সেকশন আলাদা করে দিয়েছে ছেলেদের এবং মেয়েদের। প্র্যাকটিক্যালের আগে এই ভাগটা সব সময় করে, যাতে করে টিচারদের সুবিধা হয়। এতে করে কয়েকটা গ্রুপ করে দেয় প্রতিটি সেকশনে। সুমাইয়ার পুনরায় ডাকে সেদিকে মনোযোগ দিল রুষা। ইর্তিজা তখন সাম্য রাব্বির সাথে কথা বলছিল। কথার ব্যাঘাত ঘটায় ভ্রু কুচকে ফেলল। এমন নয়, বরং দ্বিতীয়বার এমন কথা বলায় বিরক্ত। সবাই খাটে বসেছে, ইর্তিজা তো দূরে কেন তুমি? রুষার খাটটা অনেক বড়, জড়সড় করে বসে মুভি দেখার আনন্দই আলাদা। নিজেকে কিছুটা সংযত করে ইর্তিজা বলল, আপু, আমি আমার বোনের বেডেও বসি না। এদের বিছানা তার একান্ত ব্যক্তিগত স্থান, সেখানে বান্ধবীর বেডে বসার মতো বেহায়া আমি হইনি। আমি চেয়ারেই কমফোর্টেবল, আপনারা বসুন। এমন একটা কথা শুনে উপস্থিত সবাই হতবাক। ফারিয়া এবং রুকাইয়াও কেমন প্রশান্তির হাসি দিল, যেন তারা জানে তাদের এই ছোট্ট ভাইটি অনন্য একজন। রুকসারের চোখে মুখে উজ্জ্বলতা, ঠোঁটের কোণে চিকন হাসির রেখা। ফারিয়া, রুকাইয়া পপকর্ন, জুস, চিপস, চিকেন ফ্রাই নিয়ে হাজির। রুমের দরজাটা কিছুটা ভেজিয়ে দিয়ে বসে পড়ল সকলে। এলইডি স্ক্রিনে চোখ দিয়ে বাতি নিভিয়ে দিল কামরার নানটু। রুকসার আর চোখে দেখছে ইর্তিজাকে, ও দৃষ্টি এখনো স্ক্রিনে। মুভির একটা অংশে দেখা যাচ্ছে চার্চের ফাদারকে শয়তান আগুনে ভস্ম করে দিয়েছে এবং নানের মধ্যে ভূত ঢুকে গিয়েছে। আকস্মিকভাবে রুকসার চিৎকার দিয়ে উঠেছে। ইর্তিজার সামনে বসেছিল। রুষার চিৎকার শুনে
চোখ ছোট করে ওর দিকে চেয়ে রইল। বাকিরা ওকে বকা দিল। ওর ভয়কে পাত্তা না দিয়ে আবার মুভি দেখায় মনোযোগ দিল। রুষা কাঁথা দিয়ে মুখ ঢেকে ফেলল। মাঝে মাঝে একটু করে মাথা বের করে দেখার চেষ্টা করছে কি হচ্ছে মুভিতে। ইর্তিজা চেয়ার টেনে বেডসাইড টেবিলের পাশে যেয়ে বসলো, যে পাশে রুকসার আছে। ভয় পেলে চোখ বন্ধ করে ঘুম দে, দেখার প্রয়োজন নেই। রুষার চোখ মুখ খিচে বালিশে ঢেকে কোনো মতে শুয়ে পড়ে। বাকিদের নজর টিভিতে। ইর্তিজা আশপাশে তাকিয়ে কিছু পেল না। নিজের পকেট থেকে ইয়ারফোন বের করে ওর সেলফোনের সাথে মেয়েটার পছন্দের গান তুমি জানতেই পারো না কানেক্ট করে দিল। রুষার দু কানে ইয়ারফোন গুজে দিল। এখনও মেয়েটা চোখ বন্ধ করে আছে। ইর্তিজা রুষার চুলে হাত বুলিয়ে দিচ্ছে আস্তে আস্তে। অন্যরা সবাই মুভি দেখায় মত্ত। কিছুক্ষণের মধ্যে রুষা ঘুমে বোধ হয়ে গেল। স্ক্রিনে আলোতে একবার রুষার ঘুমন্ত মুখের দিকে তাকালো ইর্তিজা। ঘুমন্ত কর্ণা চুল থেকে হাত সরিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে বসলো। হাতের ঘড়িতে বারবার সময় চেক করছে রমণী। এই লোকটা আজীবন কেয়ারলেসই থেকে গেল। দেশে আসার পর থেকেই দেখা করবে বলে বলে কান দুটো জ্বালিয়ে দিল, কিন্তু দেখা করার সময়টাতেই নেই। ওয়েটারকে দুবার ফিরিয়ে দিয়েছে। এবার আর ফেরাবে না ভেবে 2 কাপ ক্যাপাচিনো অর্ডার করলো। আজ ঠান্ডা কফি খাইয়ে ছাড়বে। রাস্তায় এত জ্যাম, তোমাদের দেশটা দিন দিন উচ্ছেনে যাচ্ছে। আবার জোরে না, খবরদার আপনি আমার দেশ নিয়ে যদি আর একটা কথা বলছেন। তাইম মুচকে মুচকে হাসছে। জরির আঙ্গুল তুলে সাবধানতার বাণী শুনছে। সে চেয়েছিল সামনে থাকা প্রিয় নারীটির এমন উচ্ছ্বসিত হোক। প্রিয় নারীর ঝগড়াটের রূপও এত সুন্দর কেন? কেমন শৈল্পিক ছোঁয়া। এই জনাব, নিজে নিজে হাসছেন কেন? আপনি সাইকোলজির ডাক্তার না হয়ে পাগলের ডাক্তার হলেই ভালো হতো। সাইম ক্ষীণ হেসে উত্তর দেয়, আরে আমি নিজেই তো পাগল তোমার প্রেমে, জরি না থুক্কু জরি। জরি ফুস করে দম ছাড়ে। এই লোক প্রথম দিন থেকেই তাকে জরিনা ডাকে। এত সুন্দর নাম তার, সাবরিনা দিলশাদ জরি, অথচ ডাকে জরিনা। আর নাম খুঁজে পেল না। আজ তো পাগল একটা। কিছুটা বিরক্তি নিয়ে বলল, কেন ডেকেছেন তা বলুন। আমি স্টুডেন্টের ক্লাস টেস্ট ক্যান্সেল করে এসেছি, যা আমার নীতিতে পড়ে না। এভাবে তুমি বলতে পারলে জরিনা? আমি যে কত সেমিনার ক্যান্সেল করে থাকি তোমার সাথে কথা বলার জন্য। কখনো কি খোটা দিয়েছি? আসলে হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। আজ ভালোবাসা হেরে গিয়েছে। জরি বিরক্ত করে কফিতে শেষ চুমুক দিয়ে উঠে গেল। আর এখানে থাকবেই না? কি সব উল্টাপাল্টা কথা বলছে। বিল মিটিয়ে জরির পেছন পেছন সাইমও হাঁটা শুরু করলো। সাইম বাইকের কাছে গিয়ে জরিকে ইশারা দেয় বাইকে উঠতে। জরি জানে এখন সে না উঠলে এই লোক হাঙ্গামা বাঁধানো টাইপ বুলি আওড়াবে। তাই ভদ্রমের মতো উঠে বসলো। বাইক স্টার্ট দিতে দিতেই সাইম বলল, কিছুক্ষণ রমনাতে বসে এরপর না হয় তোমাকে ভার্সিটিতে নামিয়ে দেব। জরি কোনো প্রত্যুত্তর না পেয়ে সাইম আবার জানতে চাইল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সাইম এই মেয়ের আচরণে কষ্ট পায়। মেয়েটা কেন সাইমকে বুঝতে পারে না? সে তো তার সবটা দিয়ে ভালোবাসে এই মেয়েকে। ভাবনার মাঝে জরি বলে উঠল, সাইম, আপনার কি মনে হয় না আপনি বৃথা চেষ্টা করছেন? কথার ভার সাইমের কান নিতে না পেরে আকস্মাৎ বাইক থামিয়ে দেয়। জরিও কিছুটা সামনে হেলে গিয়ে সাইমের কাঁধ খামচে ধরে। জোরে ধমকে বলে, এভাবে কেউ ব্রেক কষে? সাইম বাইক থেকে নেমে জরির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, আসলে কি বৃথা চেষ্টা করছি জরি? জরি সাইমের সাথে চোখ মেলাচ্ছে না, আশেপাশে তাকাচ্ছে। সাইমের মতো ক্লিন ইমেজের একটা মানুষ জরির মতো ডিভোর্সি মেয়ের সাথে জড়ানো একদম ঠিক হবে না। কিন্তু এই লোকটা বুঝতেই চায় না। 3 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে জরির পিছু পিছু।
সাধারণ ঘরের সাধারণ মেয়ে, অথচ তার পরিবারের আকাশ ছোঁয়া চাওয়া পাওয়া পূরণ করতে করতে ক্লান্ত জরি। ভার্সিটির জবটাও ডিভোর্সের পর নেয়। এর আগে তো চাকরি করার কোনো সুযোগ পায়নি। ভালো স্টুডেন্ট ছিল, রেজাল্ট ভালো ছিল, তাই ভার্সিটিও তাকে ফিরিয়ে দিতে চায়নি। এখন আবার রিসার্চ নিয়ে কাজ করছে। হয়তো কয়েক বছরের মধ্যে পিএইচডি ডিগ্রির জন্য অ্যাপ্লাই করবে। ছোট বোনটার বিয়ে হলেই শান্তি পাবে। 4 ভাই বোনের মধ্যে জরি মেজ। বড় ভাইটা বউ নিয়ে আলাদা থাকে মায়ের এবং ছোট বোনদের অত্যাচারে। সেজ বোনকে জরি বিয়ে দিয়েছে। সেখানে ভাইয়ের বা বাবার কোনো কন্ট্রিবিউশন ছিল না। নিজের বিয়ের গহনা দিয়েই সেজ বোনের বিয়ে দেয়। অন্যজনের আগামী শুক্রবার এঙ্গেজমেন্ট। এত কিছুর মাঝে কেউ তাকে কখনো প্রশ্ন করেনি জরি নতুনভাবে কি জীবন শুরু করবি না। হয়তো সবাই ভয় পায় যদি জরি সংসারের খরচ দেয়া বন্ধ করে দেয়। ভাবনা থেকে বের হয়ে আসেন, বাইকে উঠুন, স্টার্ট দেব। আবার বাইক চলতে থাকে অজানা গন্তব্যে। এবারের গন্তব্য জরির জন্য অজানা হলেও সাইমের জন্য নির্দিষ্ট লক্ষ্য। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাতে স্তব্ধ জরি। সে কখনো ভাবেনি তার জীবন এমন অদ্ভুত একটা ঘটনা ঘটে যাবে। কাজী অফিসের সামনে গাছতলার এক পাশে দাঁড়িয়ে আছে জরি। সাইম পাশে দাঁড়িয়ে বন্ধুদের কি যেন আদেশ দিচ্ছে। কথা শেষ করে জরির দিকে এগিয়ে আসলো। জরির চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেললো। কি বলবে হয়তো বুঝতে পারছে না। এমন একটা কাজ করার সিদ্ধান্ত আজ বাড়ি থেকে বের হওয়ার সময়ও ভাবেনি। জরির দিকে পুনরায় তাকিয়ে বলল, জানি ভুলটা ক্ষমার অযোগ্য। হয়তো এই কাজটা না করলে তোমাকে এই জীবনেও আমার করার সাধ্য থাকতো না। এরপর বলবো যদি পারো মাফ করে দিও। চলো বাসায় নামিয়ে দিই। জরি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। ভাবছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কথা। কাজী অফিসের সামনে বাইক দাঁড় করাতেই কয়েকজন বন্ধু সামনে চলে এলো, হাতে ফুলের মালা। সাইম জরির হাত ধরে ওকে নিয়ে ভেতরে ঢুকতে চাইলে জরি বাধা দেয়। কোথায় নিয়ে যাচ্ছেন? বিয়ে করব আজ এক্ষুনি। অসম্ভব, পাগল হয়েছে? একটু আগেই পাগল বলছিলে, এখন পাগলের পাগলামোটা দেখো। আমার পক্ষে কিছুতেই তোমাকে হারানো সম্ভব না। এখন আমার সাথে যদি তুমি ভেতরে না যাও, হয়তো আজকের পর থেকে থাকার অবলম্বনটা হারিয়ে ফেলবো। মুখে প্রকাশ করানো ঠিক, কিন্তু মাত্রাতিরিক্ত ভালোবাসা আমায় আমি বুঝি। এটাও বুঝি আমি তোমার কমফোর্ট জোন। 2 মিনিট সময় দিলাম, ভেবে জানাও বিয়ে করবে কি করবে না। তুমি প্রাপ্তবয়স্ক, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো। সবার ভালো থাকার কথা ভাবতে গিয়ে এই বয়সে নিজের ভালো থাকার কথা কেন ভাবছো না দিলশাদ? কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তোমার কি লাগবে, কিসে তুমি সুখী। মাঝে মাঝে এই নশ্বর দুনিয়াতে স্বার্থপর হতে হয়। বিয়ে করে তোমার স্যালারির পুরো টাকাটা পরিবারকে দিয়ে তাদের খুশি রেখো। তোমার ভরণ পোষণের দায়িত্বটা না হয় এই ক্ষুদ্র মানবটাকে দাও। সৌভাগ্য মনে করে মাথা পেতে নেব, কিন্তু আমার অনুরোধ তুমি আমার হয়ে যাও প্লিজ দিলশাদ। জরি চুপচাপ প্রতিটি কথা শুনল। যখন সিরিয়াস হয়ে যায় তখন দিলশাদ নাম ডাকে। মনে হয় যেন একান্ত নাম। এই নামে আর কেউ কখনো ডাকেনি। জরি চায় না সায়েম ব্যতীত কে ডাকুক। এই মানুষটা সত্যি তার রোগের ওষুধ। কি ঠান্ডা মাথায় বুঝিয়ে দিল নিজের কথাও ভাবা উচিত। 2 মিনিট সময় নেয়নি জরি, মাথা নেড়ে সম্মতি দিল। চলুন। সাক্ষী ছিল সাইমের 2 জন বন্ধু এবং তাদের বউদ্বয়। 33টা বসন্ত বউ ছাড়া পার করেছে সাইম। তাইফ আজ সে বিবাহিত। ভালো লাগছে ফিলিংসটা। দাঁড়িয়ে আছো কেন, চলো। ভাবনাচ্ছেদ ঘটাতে কেঁপে উঠল জরি। কিছু একটা ভেবে বলল, অনুরোধ করি একটা। আদেশ করো, অনুরোধ নয়। বাবার বাড়িতেই রেখে আসবেন। সাইম সন্দিহান চোখে প্রশ্ন ছুড়ে। তো কোথায় যাবে? জরি অনুরোধ করতে আর ইচ্ছে হলো না। কিছু না বলে বাইকের কাছে এগিয়ে যায়, কথা বাড়ায় না। সাইম বাইকে বসতেই আচমকা পেছনে ফিরে বলে, জরিনা তুমি কি নিজের সংসারে যেতে চাও? জরি রাস্তার দিকে চোখ নামিয়ে রেখেছে। সাইম মাথা নেড়ে মুচকি হেসে বলে, ব্রাভো ওয়াইফ।
বিয়ে করায় তো দেখি বুদ্ধি তরতর করে বেড়েছে। আলহামদুলিল্লাহ। আজকে শোকরানা নফল তাহলে একসাথে আদায় করব। চলুন ম্যাডাম দিলশাদ, আপ তো দিল খুশ কাট দিয়া। হাত 5 আঙ্গুল জড়ো করে ছুঁয়ে দিল উড়ন্ত চুমু। জরি লজ্জাতে লালিমায়ের রং ধারণ করলো। প্রতিবার ভেবেছে পরিবারের কথা, আজ তাই হলো না। হয় ভাবলো না হয় নিজের কথা, শুরু করবে নিজের সংসার। মাস শেষে টাকা পাঠিয়ে দেবে, কাল সকালে না হয় গিয়ে দেখা করে আসবে বাসায়। যদিও তার থাকা না থাকার কারো কিছু এসে যায় না, ফোন দিয়ে জানিয়ে দিবে বিয়ের কথা। কেমিস্ট্রি ব্যবহারিক খাতাটা ভুলে বাসায় ফেলে এসেছে। সাকলাইন স্যারের সকাল সকাল ঝাড়ার কথা মনে আসতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কাল রাতে অপেক্ষা করেছিল ইর্তিজার ফোনের জন্য। প্রতি রাতে ফোন দিয়ে জানান কলেজে নামিয়ে দিবে, কিন্তু গত 1 সপ্তাহ ধরে বাবার সাথে এসেছে রুষা। ভেবেছে ইর্তিজা হয়তো জানে বাবার সাথে আসবে, তাই ফোন দিত না। কাল তো বাবা চলে গিয়েছে সিলেটে। এরপরও ইর্তিজা ফোন না দেওয়াতে রাগে সকালে আগে চলে এসেছে কলেজে। এসেই দেখে তাড়াতাড়ির মধ্যে কেমিস্ট্রি ব্যবহারিক খাতাটা না নিয়েই চলে এসেছে। আজ সাইন না করালে এক্সামে বসতে দিবে না স্যার। টিফিনের ঘন্টা বেজে গিয়েছে। শিমুল গাছ তলায় বসে আছে সামিরা এবং কাইফার সাথে। রাজ্যের গল্প জুড়িয়ে দিয়েছে দুজন। মন নেই শুধু রুষার। সারাদিনে ইর্তিজা ওর কথা বলেনি। এটা তো নতুন কিছু নয়, গত 1 সপ্তাহ ধরেই এসব হচ্ছে। কিন্তু আজ ইর্তিজার ক্লাসে ঢুকে দেখেও না দেখার ভান করে চলে গেল। সামিরা কাইফার সাথে ঠিকই কথা বলল। এর মধ্যে রাব্বি এবং সাইফ এসে বসলো ওদের পাশে। সামিরার কাছ থেকে জুসের বোতল টেনে নিয়ে রাব্বি খেলো। কাইফা প্রশ্ন করলো, তোরা দুইটা কেন? ইর্তি কই রে? বললো একটু কাজ আছে, কলেজ থেকে বের হতে দেখলাম। সাইফের উত্তর শুনে সবাই চুপচাপ হলো। সামিরা ব্যবহারিক খাতাটা বের করে বলল, স্যারের কাছ থেকে প্রথম পত্রটা নিয়ে আসতে হবে, দ্বিতীয় পত্র আজকে সাইন করালে শান্তি। কেমিস্ট্রির ঝামেলা শেষ। আমার আর সাইফের দুইটাই শেষ। স্যার তো এখন সাইন করছে। তোরা যা করিয়ে নিয়ে আয় বসে না থেকে। কি রে রুষা, তোর কি হলো? দম ধরে বসে আছিস কেন? খাতা আনিনি। এতক্ষণ নীরবতা পালন করলেও আর চুপ থাকতে পারল না। চোখ বেয়ে পড়ছে উষ্ণ জল। সাকলাইন স্যার একবার না বললেই ওটা সহজে হ্যাঁ হয় না। ভেবেছিল বাকি দুটো পরীক্ষা ও টিফিনের সময় বসে করে ফেলবে। এরপর প্রথম পত্রটা এনে বাকি দুটো পরীক্ষণ পদ্ধতি লিখে দ্বিতীয় পত্রটাও একসাথে সাইন করাবে। কিন্তু দুর্ভাগ্যবশত একটা খাতাও কাছে নেই, সেখানে আরও কয়েকটা পরীক্ষা বাকি। স্যার যদি টের পায় মান সম্মান শেষ করে গার্ডিয়ান ডাকাতে পারে। গত ক্লাসেও স্যারের ক্লাস টেস্টে 9 পেয়েছে। ইর্তিজা নোট পাঠালেও পড়েনি এই মেয়ে। আজ আর ক্লাসেই যাস না, স্যার তোকে দেখলেই প্রশ্ন করবে খাতা কোথায়। রাব্বির কথায় চোখ মুছে নিজেকে ধাতস্থ করল। বন্ধুদের নিয়ে ক্যান্টিনের দিকে গেল নাস্তা করতে। চোখ পড়ল সামনের দিকে একটা টেবিলে। ইর্তিজা বসে আছে প্রেমীর সাথে। মেয়েটা রুশানের সেকশনের ক্যাপ্টেন, পড়াশোনাও ভালো, কথা কম বলে। মাঝে মাঝে পড়া চাইলে দিতে চায় না, অহংকারও আছে। ইর্তিজা এই মেয়ের সাথে কি করছে? খুব বেছে বেছে কথা বলা ইর্তিজা আজ প্রমির পাশে বসে নাস্তা করছে ভেবেই রুষার ভেতরটা কেমন যেন করে উঠল। নিজের বেস্ট ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের পাশে সহ্য হলো না। কাইফা ক্রোধ নিয়ে বলেই ফেলল, এই তাকিয়ে দেখ, ইর্তি ওই পাজি মেয়েটার সাথে কি করছে। রাব্বি সাইফ তাকিয়ে হতবাক। সাইফ রেগে দাঁত কিরমির করে বলল, এই তাহলে ওর গুরুত্বপূর্ণ কাজ। আজ ক্লাসেও দেখলাম ইনুতি অন্য মানুষকে কি যেন চ্যাট করছিল প্রমির সাথে। আমি ভাবলাম হয়তো ক্লাসের ব্যাপারে। গত 2 দিন আগে দুজনকে ফটোকপির দোকানে দেখেছি, পাত্তা দিইনি। ভাবলাম রুষাকে তো চোখে হারায়, হয়তো রুষা নেই দেখে অন্য কাজে ব্যস্ত। কিন্তু আজকে রুষা থাকা সত্ত্বেও ওখানে কি করছে?
রুষা শান্ত গলায় বলল, শোন, মাঝে মাঝে কিছু সম্পর্ক ফিকে হয়। ইর্তি আমাকে গত কয়েকদিন অ্যাভয়েড করছে, হয়তো প্রমি এর কারণ হতে পারে। দুজনই ভালো স্টুডেন্ট, গ্রুপ করে পড়ছে হয়তো। আমরা তো বেশিরভাগ সময় আড্ডা দেই। এখানে থাকলে দেখা যাবে হেল্প তো পাবোই না, আমাদের উল্টা হেল্প করতে গিয়ে ওর নিজের পড়াই হবে না। ওকে ওর মতো থাকতে দে। সামিরাও তেতে উঠল। তুই কি বোঝালি আমরা খারাপ? ফাঁকিবাজ, এই কথাটা কি সত্যি নয় যে ইর্তি আমাদের উপর বিরক্ত? এছাড়াও মজা দুষ্টুমি যাই করে, দিন শেষে পড়াটা আদায় করে। ওর বন্ধু হওয়ার জন্য ক্লাসের সবাই চাইতো, আমরা ঘেঁষতে দিতাম না। প্রমি যে ইর্তিকে পছন্দ করে জানিস? সকলের চোখ মুখে বিস্ময়। সামনে তাকিয়ে প্রমির দিকে দেখলো, মেয়েটা সুন্দর। ওরা কি তাহলে এতদিন ভুল জানলো? রুষা আর ইর্তি একে অন্যকে আগলে রাখে জানতো, আজ তো দেখছে ইর্তিকে অন্যরকম। যদিও ইর্তি গা ঘেঁষে না প্রমির, এরপরও ওর মধ্যে একটা তৃপ্তি দেখতে পাচ্ছে, যেন প্রমির সাথে কথা বলতে পেরে শান্তি। সামিনা প্রশ্ন ছুড়ল, রুশ ইর্তিও কি পছন্দ করে? জানি না, তবে মাঝে একবার বলেছিল প্রমির চেহারায় মায়া আছে। মেয়েটার শান্ত স্বভাব নাকি ওর ভালো লাগে। ওদের টেবিল জুড়ে আকস্মিক নীরবতা। রুষা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়ল, বন্ধুর উদ্দেশ্যে বলল, আমি আসি, স্যার দেখলেই বকা দেবে। বলি শরীর খারাপ লাগছিল তাই চলে গিয়েছি। বাকিরা মাথা নেড়ে দেখলো ওর চলে যাওয়া। মিনিট পাঁচেকের মধ্যে ইর্তিজা ঘাড় ঘুরিয়ে দেখে কয়েক টেবিল পেছনে বসে আছে বন্ধুরা। প্রমিকে নিয়ে ওদের সামনে এসে বসলো। প্রমি হেসে কথা বলছে সকলের সাথে। বেশ অবাক হলো বাকিরাও। আজ হঠাৎ সবার প্রমিকে ভালো লেগেছে। বন্ধুত্ব করতে চাইলেও বারণ করেনি কেউ আজ। সামিরা এবং কাইফা ক্ষেপে আছে, মুখে প্রকাশ না করলেও। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রুষা। রাস্তার উপর চলন্ত গাড়ির আওয়াজ কানে আসছে। খেয়েই রুমে ঢুকে শুয়ে পড়েছিল বিছানায়। একটু আগে পড়তে বসে কেমিস্ট্রি খাতা চেক করে দেখে বাসায় নেই। সব জায়গায় খুঁজেও পায়নি। বন্ধুদের ফোন দিল, কেউ খোঁজ দিতে পারলো না। রাব্বিকে ফোন দিতে রাব্বি বলল, আমি যে সেদিন 7 নম্বর পরীক্ষাটা 4-এর থেকে চাইনি নে, তোকে বললাম তোর খাতাটা টেবিলের ওপর অন্য খাতার সাথে আছে, তুই টেবিলের উপর থেকে খাতা নিসনি? না, ইর্তিকে ব্যাগে ঢুকাতে বলে ওয়াশরুমে গিয়েছিলাম। ইয়া আল্লাহ, রুষা কি করলি? ইর্তি তো ঢুকে নাই, তাহলে হয়তো বুঝেও নাই। আচ্ছা ওয়েট, নীল মলাটারের খাতাটা তোর নয় তো? হ্যাঁ, ওখানে তো নীল, হলুদ আর আকাশি মলাটের 3টাই ছিল। বোন, জাবির তো ওই খাতাটা নিয়ে গেছে, ওর ব্যাগে ঢুকাতে ডেকেছি। আল্লাহ, এবার কি হবে? আমি যদি গুণাক্ষর টের পেতাম তোর খাতা, আমি কখনো ফেলে আসতাম না। জাবির তো ওই খাতা দিয়ে শিউর হাডুডু খেলছে। ও যে কি পরিমাণ বেয়াদব, আর তোর উপর পুরনো ক্ষোভ তো আছেই। তোর খাতা জানতে পারলে তো ও আর কখনই ফেরত দিবে না। মনে হলো মাথার উপর বাজ পড়েছে। এটাই হট ছিল পুরো 2 বছরের কষ্ট। প্রথম পত্র স্যারের কাছে, 3টা বাকি ছিল পদ্ধতি, আর দ্বিতীয় পত্র তো জাবিরের কাছে। আশা শেষ। ফোনটা কেটে নীরবে চোখের পানি ফেলছে, বিড়বিড় করে একটাই কথা বলল, কেন ইর্তি সিরিয়াসলি নিলি না আমার কথাটা? খাতাটা ব্যাগে ঢুকালে তো আজ আমার কষ্টগুলো পণ্ড হতো না। ইশরা রুম থেকে বের হয়নি। ইর্তিজা বেশ কয়েকবার বলার পরও। ইশরা বরাবরই ঠান্ডা চরিত্রের একটু মেয়ে, কিন্তু আজ বড় রাগ হচ্ছে। বাসায় ভাইয়ের একটা নতুন বন্ধু এসেছে। মেয়েটাকে ইশরার পছন্দ হয়নি, মায়ের বেশ পছন্দ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আদর করে মেয়েটাকে খিচুড়ি খাওয়াচ্ছে, মা খাওয়াচ্ছে, আর ছেলে গল্প করতে করতে পড়ছে। এবার ইর্তিজার হাঁক ডাকে বিরক্ত হয়ে ইশরার রুম থেকে বেরিয়ে এলো ডাইনিং এর সামনে। ভাই ডেকেছিলে? শুনিস না এতক্ষণ ডাকছি? তোর ম্যাজেন্টাকে একটু নিয়ে আয় তো, প্রমি বিড়াল খুব পছন্দ করে। ইশরার প্রচন্ড রাগ হচ্ছে। কেন ভাই বলতে গেল মেজেন্টার কথা? ইশরার পছন্দের মানুষটা শুধু মেজেন্টারকে ধরার সুযোগ পায়। প্রমিকে ইশরার একটুও পছন্দ হয়নি। মুখটাকে বড্ড মলিন করে মায়ের দিকে তাকালো। মা আদুরে গলায় বলল, ইশরা,
যাও তো মেজেন্টাকে আনো, প্রমি আপুকে একটু দেখাও। জানো প্রমি, মেজেন্টা কিন্তু খুব আদুরে। ইশরা বাধ্য হয়ে মেজেন্টারকে নিয়ে এলো। প্রমি আগ বাড়িয়ে কোলে নিতেই মেজেন্টার কেমন যেন দোনমনো করে উঠল। প্রমি এবার জোর করে আঁকড়ে ধরতেই মেজেন্টার নিজের দাঁতগুলো প্রমির ডান হাতে বসিয়ে দিল। চেঁচিয়ে উঠল প্রমি, ছুঁড়ে মারল মেজেন্টারকে। আছড়ে পড়ল সোফার পাশে সেন্টার টেবিলের উপর। কাচের ফুলদানিটা ভেঙে গেল। মেজেন্টার লাফ দিয়ে নামতে গিয়ে ওর পায়ে লাগলো কাচ। পুরো ঘটনা তো দ্রুত ঘটে গেল যে সবাই হতবিহ্বল। ইর্তিজা দৌড়ে গিয়ে মেজেন্টারকে ধরল। ওর পা দিয়ে রক্ত ঝরছে, ম্যাও ম্যাও করছে। ইসরার মাথা ঘুরছে রক্ত দেখে। এর মধ্যে প্রমি কাঁদতে কাঁদতে বলে, ওটাকে ফেলো ইর্তিজা, আমাকে ধরো, হাত জ্বলছে। আন্টি স্যাবলন আছে? শারমিন নীলা মেয়ের মুখের দিকে তাকাতেই দেখে দু চোখ বেয়ে অশ্রু ছলছল নেত্রে তাকিয়ে আছে ইর্তিজার কোলের মেজেন্টার দিকে। ইর্তিজা ল্যান্ডলাইনে কল করতেই কেয়ারটেকার উঠে আসলো। মেজেন্টারকে ওর কোলে নিয়ে বলল, বাসার পাশেই নাসিম আঙ্কেল আছে, পশু বিশেষজ্ঞ, ওনার কাছ থেকে যেন ড্রেসিং করে আনে। কেয়ারটেকারকেও ও এই মেজেন্টার অনেক পছন্দের। মাঝে মাঝে মেজেন্টার জন্য বিস্কুট কিনে আনেন। ইসরাকে কেয়ারটেকার অনেক স্নেহ করে, সেই সুবাদে মেজেন্টাও ফ্রি আদর পায়। হন্তদন্ত করে মেজেন্টাকে নিয়ে লিফট দিয়ে নেমে গেলেন উনি। ইসরা দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিলেন। ইর্তিজা স্যাবলুন এনে দিলে নীলা প্রমির হাতে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ইর্তিজা প্রমিকে বাইকে করে বাসা ছাড়ার উদ্দেশ্যে বের হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে দুজন, লম্বা ঘুমটা জরির মাথায়। নীলা এবং জসিম সাহেব দুজনে স্তব্ধ। জসিম সাহেব সেই তখন থেকে তারা দিচ্ছেন বউ বরণ করতে। নীলা জানতো সায়েম এবং জরির সম্পর্কের কথা, কিন্তু এত দূর গড়িয়েছে ভাবতেও পারিনি। কেন যেন নীলা আজ জরিকে মেনে নিতে পারছে না। তবুও নিজেকে আশ্বস্ত করলো যে হয়তো মেয়েটা খারাপ না। একটা ডিভোর্সি মেয়েকে তার সুদর্শন ভাইয়ের সাথে কখনো স্বাভাবিক মস্তিষ্কে মেনে নেওয়া সহজ না, কিন্তু মেয়েটা ভালোই রূপবতী। সেই দিক থেকে ভাইয়ের সাথে মাশাল্লাহ ভালোই মানিয়েছে। নিজেকে বুঝিয়েছে, কড়া গলায় বলল, ভেতরে নিয়ে আসো জরিকে। সায়েম বোনের চোখের ভাষা বুঝেছে, কিছুটা শান্তি পাচ্ছে এই ভেবে যে বোন জায়গাটা দিয়েছে। জরির হাত ধরে সোজা ঘরে ঢুকলো। সোফায় বসেছে দুজন অপরাধীর মতো। জসিম সাহেব পরিস্থিতি বুঝে স্ত্রীকে বলল, মিসেস, বাড়িতে নতুন অতিথি এসেছে, কাচ্চি সাচ্চি অর্ডার করি। ঢোক গিলে ফেললো নীলার চোখের করকরে দৃষ্টি দেখে। জসিম সাহেব খাদ্যরসিক মানুষ। তার মতে পৃথিবীতে যেখানেই যাইবে সব রকমের হালাল খানা চেখে দেখিতেই হইবে, না হলে জীবনের কোনো স্বাদ নেই। তার এই নীতিতে বিশ্বাসী তার একমাত্র গুণধর পুত্র ইর্তিজা। একটাই সমস্যা, ছেলেটা আবার সপ্তাহে মেনটেন করে খায়। ছেলেটার স্বভাব হয়েছে মায়ের মতো খিটখিটে, আর দেহে হয়েছে বাবার মতো। ভাবনা থেকে বের হলো এই পরিস্থিতিতেও সে খাবারের কথা ভাবছে, অথচ হিটলার বউ বসে আছে ভাইকে 14 শিকের নাকানি চুবানি খাওয়াতে। নীলা রেগে বলল, সায়েম না হয় নির্বুদ্ধি, তুমি তো জ্ঞানী একজন শিক্ষিকা মানুষ। এই অপরাধটা কি করে করলে শুনি? মা বাবার অনুমতি ছাড়া তো বিয়ে জায়েজ হবে না। জরি মাথা নামিয়ে রেখেছে। সায়েম নিচ থেকেই বলল, আপা, জরির এখন অবস্থা হচ্ছে ও যদি আজকে গাড়ির নিচে পড়ে মরেও যায়, ওর পরিবার বলবে, আরে মেয়েটা আমাদের সম্বল ছিল, এখন মাস শেষে টাকা কে দিবে? এ কথা শুনে আটকে উঠেছে জসিম সাহেব এবং নীলা। দুজনেই অপ্রস্তুত হয়ে তাকিয়ে আছে নব দম্পতির দিকে। সায়েম আরেকটু দৃঢ় হয়ে বলল, শোনো আপা, জরি ডিভোর্সি, আমিও জানি। ও নিজের কথা কখনো ভাবেনি। আমিও তো ওকে ভালোবেসেছি আপা। ওর পরিবারের কাছ থেকে ও বরাবরই অবহেলিত হয়েছে।
ওর বাবা মায়ের মতে প্রয়োজন ছিল না এই বিয়েতে, কারণ ওনারা কখনোই মত দিত না। তাই আমিও ভাবলাম বিয়েটা করেই নিই, অন্তত ওর মাথার ওপর না হয় ছাদ হিসাবে থাকার মতো সৌভাগ্য আল্লাহ করে দিবেন। আমাদের পরিবার তো সবসময় ভালো সৎ শিক্ষাটা শিখিয়েছে। তুমি নিজের দৃষ্টিকোণ থেকে বলো, ঠিক করেছি কি ভুল করেছি? নীলা সব শুনে ছলছল চোখে তাকিয়ে জরির কাছে গিয়ে জড়িয়ে ধরল, ভাঙা গলায় বলল, বোন হিসেবে থাকতে পারবি না আমার কাছে? আমি তো সারাদিন একাই থাকি, আমার আশেপাশে না হয় ঘুরঘুর করবি, আমার অন্য ভাই বোনগুলোও তোকে আগলে রাখবে। আমাদের সাইমের বউ তুই, সবার আদরের। জরির ঠোঁট কামড়ে কেঁদে দিল, নিঃশব্দের চোখে জল ফেলছে। এই ভালোবাসা আজ বহু বছর পায়নি, হঠাৎ পেয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। নীলাকে জড়িয়ে ধরেছে, আবেগের সাগরে ভাসছে দুজন। তখন জসিম সাহেব গলা খাকারি দিয়ে বলল, পেট কাঁদছে তো, আজ বাড়িতে একটা উৎসব, একটু ভালো খানাপিনা হওয়া উচিত নয় কি? নীলা দাঁড়িয়ে বলে, বাড়িতে নতুন বউ এসেছে, অবশ্যই রান্না বান্না হবে। এখন যাও, আমাদের আজ ছুটি, তোমরা ছেলেরা রান্না করো। ইশরা এখনো রুম থেকে বের হয়নি, মেয়েটাকে সামলাই, যাই। মাথা উঁচু করে বলল, ঈশ্বর কি হয়েছে আপা? ওরে মেয়ে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল এত সুন্দর করে আপা ডাক শুনে। বোন সেই অনেক কাহিনী, আমাদের মেজেন্টার পা কেটে গিয়েছে, তাই ইশরা রাগ করে দরজা আটকে ভেতরে বসে আছে সন্ধ্যা থেকে। এই পুরুষগণ, কিচনে যাও, সাথে তোমাদের গুণধর পুত্রকেও জানিয়ে দিও, আজ বাসায় আসলে রাতে হবে। জরিকে নিয়ে ইসরার রুমের দিকে রওনা হলো নীলা, মুখে কুটিল হাসি। আজ বেটা মানুষগুলোকে সাজা দিয়েছে, বুঝুক ঠেলা। মেয়েরা কত কষ্ট করে সংসার চালায়, আর এদিকে শালা দুলাভাই তবদা খেয়ে বসে আছে একে অপরের দিকে চেয়ে। এটা কি করে সম্ভব? তেমন ভালো রান্না তো পারে না। সায়েম একটু হেসে বলে, দুলাভাই টেনশন কইরেন না, আমাগো পোলাটারে ফোন লাগান, ও খুব ভালো রোস্ট পোলাও পাকায়। আমি ফিরনি পাকামো, আপনি সালাদ আর সবজি কাইটা দেন। আমরা কি কম নাকি? একদিন ওরা রেস্ট থাকুক। জসিম সাহেব প্রাপ্তির হাসি দিয়ে উঠে দাঁড়ায়। হয়ে যাক একটা জবর খানাদানা আজ, ছেলেরা পিছিয়ে থাকবে কেন? তারাও সব পারে, দেখিয়ে দেবে আজ। আজ মেয়েদের ছুটি,